আমি আজকে একটা বিশেষ লক্ষণের কথা বলবো, হয়তো আপনার বাড়িতে বা আপনার পাশের বাড়িতে বা আপনার পরিচিত কোনো বাড়িতে এরকম হয়েছে যে সকালবেলা হলেই সে কাশছে, রাত্রেবেলাও সে কাশছে এবং কাশতে কাশতে তার ঘুম ভেঙে যাচ্ছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং এক এক সময় দেখে ভীষণ ভয় লাগছে, এই বুঝি কিছু একটা হয়ে গেল। এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো অ্যাকচুয়ালি কিসের লক্ষণ, কেন হয়, এর কি চিকিৎসা, যে বিষয়টা বা যে সমস্যাটা নিয়ে আমরা এখানে পয়েন্ট করতে চাইছি সেটা হচ্ছে অ্যাজমা। তো মূলত আজকে আমরা অ্যাজমা নিয়েই আলোচনা করব এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অ্যালার্জিস্ট এবং ইউমানোলজিস্ট ডক্টর কল্লোল পাল। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। যে লক্ষণগুলো বললাম, তো সেগুলো তো মানে সেগুলো তো ভেরি কমন, মানে আমরা আশেপাশে যদি 10টা বাড়িতে যদি আমরা দেখি তাহলে কোনো না কোনো বাড়িতে এরকম ঘটনা ঘটছে। সেটা অল্প বয়সী ছেলে মেয়ে হতে পারে, বয়স্ক লোক হতে পারে, কিংবা তরুণ তরুণীদের মধ্যেও আমরা এটা দেখেছি। তো এই অ্যাজমা এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? অ্যাজমা আমাদের বলতে গেলে যেটা হলো একটা শ্বাসযন্ত্রের বা রেসপিরেটরি সিস্টেমের একটা প্রবলেম। হুম, সেখানে কি হচ্ছে যে আমাদের যে ধরুন বিভিন্ন ট্রিগার বলা হয়, ট্রিগার বলতে সেটা কিছু ঠান্ডা হাওয়া হতে পারে, কোনো ধোঁয়া ধুলো হতে পারে, কোনো অ্যালার্জেন হতে পারে। এরা যখন আমাদের নাক দিয়ে মুখে প্রবেশ করছে তখন আমাদের যে ফুসফুসের মতো ছোট ছোট এয়ারওয়েজ গুলো আছে, তো তাদের একটা ডায়ামিটার নর্মালি থাকে, মানে হুম, সেটা ধরুন একটা এতটা বড় হলো। হুম। কিন্তু এই ট্রিগার গুলো যদি আসে এবং যারা যারা এর দ্বারা সেন্সিটাইজড, তাদের কি হচ্ছে যে ওইটা সাডেন একটু সরু হয়ে গেল। ওকে। তো তার জন্য কি হচ্ছে, একটা সাই সাই করে আওয়াজ হতে পারে শ্বাস নিলে। কি হতে পারে, বুকে একটা চাপ চাপ মনে হতে পারে, যেন ভালো করে আমি নিঃশ্বাস নিতে পারছি না। যেহেতু এয়ারওয়েজ গুলো শুরু হয়ে গেছে। হ্যাঁ। ওকে। তো আমি যতটা ভালো নিঃশ্বাস নিতে পারছিলাম কিংবা ছাড়তে পারছিলাম, এটা যেন ঠিক হুম, হচ্ছে না। হুম, অনেক সময় হতে পারে তার সঙ্গে একটা কাশি হতে পারে, হুম, অনেক সময় হতে পারে একটা একটা কফ বেরিয়ে আসে, হুম, এটা আঠালো আঠালো সাদাটে হুম, হুম, সাদাটে। হুম, তো এইগুলো কিন্তু আমার দেখা যাচ্ছে। তো এই সবকিছু নিয়ে আমরা কিন্তু যে সিমটমটা তৈরি হয় তাকে বলা হয় অ্যাজমা। কিছু কিছু সিমিলার অসুখেও যদিও এটা আছে, কিন্তু আমাদের এই অ্যাজমা মানে এই সিমটম গুলোর পাশাপাশি আরো আমাদের কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হয়, যেমন তার যার হচ্ছে তার বয়স কত, তার কোন সময় হচ্ছে, তার বছরের কোন সময় হচ্ছে, বাড়ির মধ্যে হচ্ছে বাড়ির বাইরে হচ্ছে কিনা, সে খেলাধুলার সময় হচ্ছে না বসে থাকলে হচ্ছে। তো অনেক কিছু আমাদের তার সঙ্গে ডিসাইড করতে হয় এবং কিছু পরীক্ষা নিরীক্ষাও করতে হয়। ওকে। তো এই যে অ্যাজমার কথা যেটা হচ্ছে, যে এয়ারওয়েজ গুলো শুরু হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বা এটা একটা ফুসফুসেরই একটা রোগ মানে বলা যেতে হুম। পারে। তো এটা হওয়ার মূলে কারণটা কি অ্যাকচুয়ালি? অ্যাজমা অনেকগুলো ধরনের হয়। কিছু অ্যাজমা আছে যেটা মেইন হয় আর কি, সেটা অ্যালার্জি রিলেটেড। আচ্ছা, মানে অ্যালার্জি থেকে হতে পারে। অ্যালার্জি থেকে হতে ওকে। পারে। অ্যালার্জি থেকে হচ্ছে আলটিমেটলি যে ম্যানিফেস্টেশন বা লক্ষণগুলো একই রকম থাকে। কিছু নন অ্যালার্জিক। আচ্ছা। প্রথমে আসি আমি নন অ্যালার্জিক। হুম, নন অ্যালার্জিক কোথায় হচ্ছে, একটা আছে যে আমাদের পলিউশন বাড়ছে। হুম, তো এই যে ধরুন সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, যে আদার যে পলিউট্যান্ট এয়ার গুলো আছে, কিংবা ডিজেল বার্ন হচ্ছে, এরা যখন আমাদের ফুসফুসের মধ্যে আসছে, কিংবা কোনো ইন্ডাস্ট্রির মধ্যে সেখানে কোনো কেমিক্যালস এর কাজ হয়, সেখানে যারা কাজ করছেন, তো সেই যে পলিউট্যান্ট গুলো যখন আসছে তার কিন্তু ফুসফুসের মধ্যে কিছু ক্ষতি করছে। তো এর জন্য একটি অ্যাজমা হয়, তাকে বলা হয় অকুপেশনাল অ্যাজমা। ওকে। 2 নম্বর হলো, মহিলাদের মধ্যে দেখা যায় একটা অ্যাজমার প্রবণতা বেশি আছে, হুম, সেটা ফিমেল রিলেটেড, তাদের কিছু হরমোনাল চেঞ্জ এগুলো হুম, থাকে। হুম। আর একটি হতে পারে, যেমন ধরুন যাদের ওভারওয়েট বা ওবেজ হচ্ছে, আচ্ছা, তাদেরও কিন্তু একটা অ্যাজমা হতে পারে। আচ্ছা, এগুলো আচ্ছা। কিন্তু কোনোটি ওজনের জন্য। তার ওয়েটের জন্য, আচ্ছা, ওজন। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তো এটাও দেখা যায় কিন্তু কারো কারো হচ্ছে। হুম, এবার অ্যালার্জিতে যে দিকটা সেটাই আমরা বেশি দেখে থাকি। তো সেখানেও হচ্ছে, ধরুন কারো হচ্ছে ডাস্ট মাইট। ডাস্ট মাইট হলো এক রকমের ছোট ছোট হুম, হুম, মাইক্রোস্কোপিক অর্গানিজম, আমাদের বেডিংস, আপনাদের হুম, সোফা এইসব জায়গায় থাকে। তার যে ড্যান্ডার এর কারণে হতে পারে, বাড়িতে যে ককরোচ গুলো ঘুরছে হুম। তার যে অ্যান্টিজেন হতে পারে। অনেক সময় কোনো অ্যানিমালস আছে আমাদের, ধরুন যে পেটস গুলো বাড়িতে, ডগি আছে, কারো ক্যাটস আছে, এদের জন্য, কিংবা ওয়ালে কিছু মোল্ডস থাকে, এদের জন্য যদি কারো সেন্সিটাইজেশন হয়, তার জন্যও কিন্তু একটা অ্যাজমা হতে পারে। এই যে অ্যাজমাটা মানে কাদের মধ্যে হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি? প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে যার জেনেটিক একটা টেন্ডেন্সি রয়েছে। ওকে। যদি কারো বাবা মা কাকু ঠাকুরদা ঠাকুরমা এদের রয়েছে, কিংবা তার ভাই বোনের বেশি রয়েছে, তাদের কিন্তু চান্স অনেকটা বেশি। ওকে।
অনেক সময় দেখা যায় যে ধরুন যে বাচ্চাগুলি প্রি টার্ম হয়েছিল, মানে প্রি ম্যাচিওর হুম, হয়েছিল, তাদের লো বার্থ ওয়েট হয়েছিল, হুম। তাদের কিন্তু প্রচুর হয়। ওকে। তারপরে দেখা যায় যে তাদের ছোটবেলায় কিছু চেস্টে ভাইরাল ইনফেকশন গুলো হয়েছিল, তাদের ক্ষেত্রেও দেখা যায় কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে। এছাড়া আছে এই যে পলিউশনের কথা, যে অ্যালার্জেনের এক্সপোজারের ব্যাপারগুলো থাকছে, যাদের যাদের থাকছে তাদের কিন্তু চান্স অনেকটাই বেড়ে যাচ্ছে। লক্ষণগুলোর কথা বলা হলো যে শ্বাসকষ্ট, সাংসারিক আওয়াজ, কাশি, বুকে কাশি, চাপচাপ। বুকে চাপচাপ, এটা তো আরো অন্য অন্য রোগের লক্ষণও হতে পারে। তো হুম। আমি জানতে চাইছি যে এটা আমার অ্যাজমা থেকেই হচ্ছে, তো এটা কি করে ডায়াগনোসিস করা হয়? হুম হুম। তো যাদের এই যে সাইন সিমটম গুলো আসছে, যেমন বুকের মধ্যে চাপ চাপ অনুভব হওয়া, হুম, কাশি হওয়া, কাশিটা টিপিক্যালি দেখা যায় রাতে হচ্ছে, ভোর হুম, রাতে হচ্ছে। সাইটাও সেই রকম সময় হয়, হুম, টিপিক্যালি যখন ঠান্ডা হাওয়া বুকে আসছে কিংবা রাতের দিকে, ওয়েদার চেঞ্জ যখন হচ্ছে, ধরুন যে শীতকালে হচ্ছে, যখন বর্ষা পড়ছে, কিংবা শীত চলে যাচ্ছে যাচ্ছে যে সময়টা, এইগুলো হতে পারে। তো এইগুলো কিছু কিছু আছে। তার কয়েকটা প্রবলেম থাকতে পারে, যেমন ধরো তার নাকের অ্যালার্জি আছে কিনা, যার নাক দিয়ে ঘন ঘন হাঁচি হয়, নাক দিয়ে সর্দি বেরোয়, নাক চুলকায়, চোখ লাল হয়ে যায়, চোখ চুলকায়, মানে যেখানে অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড অ্যালার্জিক কনজাংটিভাইটিস থাকতে পারে তাদের। তো এদের দেখা যায় কিন্তু অনেকটা, আমার যখনই মানে এদের অনেকটা বেশি হচ্ছে, তো আমি যখনই কাউকে বলবো যে তার অ্যাজমা আছে কিনা, প্রথমেই আমাকে কিন্তু দেখতে হবে তার এইসব অ্যাসোসিয়েটেড ব্যাপারগুলো রয়েছে কিনা। আচ্ছা, এরপরে আমাকে দেখতে হবে যখন তার ধরুন এই যে কাশি, শ্বাসকষ্ট এগুলো হচ্ছে, আর কি কি থাকছে। খুব ইম্পর্টেন্ট একটি হলো যেন তার জ্বর আছে কিনা। আচ্ছা, যখন আমরা দেখবো যে তার এই যে কাশি কিংবা শ্বাসকষ্ট এগুলো হচ্ছে, সঙ্গে তার জ্বর আসছে, আচ্ছা, কিংবা সে কাশছে, কাশতে কাশতে হলদে হলদে সর্দি বেরোচ্ছে, আচ্ছা। এগুলো সাধারণত দেখা যায় কিন্তু কোনো ইনফেকশনের জন্য। ওকে। সেটা কিন্তু সাধারণত আমার অ্যাজমার জন্য নয়, হতে পারে ইনফেকশনের জন্য এটা ট্রিগার করলো, কিন্তু সেটা বুকের ইনফেকশন আমাকে আলাদাভাবে ধরতে হবে। ওকে। তারপরে ধরুন অনেক সময় দেখা যেতে পারে যে ধরুন বাড়িতে অনেকের একসঙ্গে হলো, একই সঙ্গে সর্দি কাশি এইগুলো রয়েছে, সেটাও কিন্তু এর জন্য নয়। যার এই অ্যাজমা আছে তার কিন্তু আইসোলেটেড তার হয়, যদি তার বাবা মা ভাই বোনের তার টেন্ডেন্সি থাকে সেটা আলাদা, কিন্তু একই সঙ্গে তার তার স্কুলে কিংবা সেই তার অফিসে অনেকের একসঙ্গে হচ্ছে না, জ্বরটাও তার থাকছে না। তো এইগুলো আমাকে প্রথমে তাকে দেখে নিতে হবে। তারপরে আমাকে আছে কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা আসতে পারি। পরীক্ষা নিরীক্ষা বলতে কি, আমরা তাকে অনেক সময় একটা চার্ট দিই, যে তার এই যে সাইন সিমটম গুলো দিনে হচ্ছে, রাতে ঘুম ভেঙে যাচ্ছে কিনা, এই সবগুলো জিনিসগুলো নোট করার জন্য। এবং একটা পিইএফআর বলে একটা জিনিস আছে, আমরা তাকে ফু দিতে বলি, যে আচ্ছা, একটা আচ্ছা। শাক বাজার মতো একটা পাইপ দেওয়া হয়, তাতে একটা মেজারিং একটা কাঁটা থাকে। তো ডেইলি সে সকালে বিকেলে সেটাই ফু দেবে। ওকে। ফু দিলে তার যে যে তার ব্রিদিং ক্যাপাসিটি কেমন সেটা আমরা দেখতে পাবো। ওকে। তো সেটা থেকে আমরা একটা চার্ট, একটা আইডিয়া করব। এরপরে আমাদের কিছু টেস্ট আছে, ওকে। যেটা আমাদের ধরুন যে ক্লিনিকে আসলে হবে। যেমন ধরুন স্পাইরোমেট্রি, আরো নতুন ভাবে আমরা এখন যেটা করছি সেটা হলো A40 বলা হয়, ফোর্স অসিলোমেট্রি টেকনিক। আরো সাইড বাই সাইড কিছু টেস্ট আছে, যেমন ফেনো, এই টাইপের কয়েকটা টেস্ট তাকে করা হয়। তো এই যে তার কি আছে, তার মানে তার কি লক্ষণ আছে, তার হিস্ট্রি কি আছে সেটা দেখবো। তাকে বাড়িতে যে চার্ট গুলো ফিল আপ করতে হবে, তারপরে তাকে টেস্ট গুলো করা হবে। তো এই সব মিলিয়ে কিন্তু আমি তারপরে আপনাকে বলবো যে আপনার অ্যাজমা আছে কি নেই। ওকে। মানে সেটা একজন ডাক্তারবাবু দেখবেন, সেটা অ্যাসেস করবেন, তারপরে কিছু টেস্ট আছে সেগুলো করতে দেওয়া হবে, তারপরেই ঠিক করা হবে একদমই যে তাই, তার অ্যাজমা আছে কি নেই। আমরা সেভাবেই দেবো। আমার Right. এলো ডিরেক্টলি, হ্যাঁ আমরা মনে হচ্ছে এটা আছে, তার মানেই আছে তা কিন্তু মানে নয়। লক্ষণ তো অন্য, মানে অন্য কোনো কারণেও জেনারেট হতে পারে, যেটা আপনি বললেন, যেটা জ্বর হলেও অনেক সময় ট্রিগার করতে হুম। পারে এই সমস্যাগুলো। আমি আর একটা জিনিস ধরুন অ্যাড করছি, অনেক সময় দেখবেন বাড়িতে বড় হোক বাচ্চা হোক, তারা শোবার কিছুক্ষণ পরেই তার একটা কাশি শুরু হলো। হুম, ধরুন একটা শুলো, তার রাত্রিবেলায় তার আধ ঘন্টা পরে কাশি শুরু হলো। কখনো কখনো দেখা যায় কাশিটা এতটাই হলো যে তারপরে বমি হলো। বমি হওয়ার পরে কারো কারো কাশি কমতেও পারে, কারো নাও কমতে পারে। আচ্ছা, তো এটাও কিন্তু এক রকমের আপনার অ্যাজমার লক্ষণ হতে পারে। আচ্ছা। এটাও, এটা তো হ্যাঁ, শুনি আমরা যে কাশতে কাশতে একদমই তাই। বা বমি করে ফেলছে, তারপরে একটু রিলিফ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এরকমও কিন্তু আসতে পারে। উম, অনেকে দেখা যাচ্ছে সে একটু দৌড়ানোর পরে তার কাশি শুরু হলো, কিংবা বুকে সাঁই সাঁই করছে, আচ্ছা। সেটাও কিন্তু অ্যাজমার লক্ষণ হতে পারে। তো এই জিনিসটা বোঝা কিন্তু আমাদের অনেকগুলো দিক থেকে দেখার পরেই বলতে পারবো, তো শুধুমাত্র এই একটা কি দুটো লক্ষণ দেখে আমরা, বলা ঠিক নয়। এই যে অ্যাজমাটা মূলত কোন বয়সীদের মধ্যে বেশি দেখা যায়? অ্যাজমা যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু দেখা যায় কোনো কোনো টাইমে একটু তার মানে বয়সে তার একটা টেন্ডেন্সি বেশি। যদি আমরা ধরুন 5 বছরের নিচে, মানে
প্রি স্কুল যে চিলড্রেনরা রয়েছে তাদের কথা ভাবি, তো তাদের একটা হতে পারে, কিন্তু তাদের আমরা তার আগেও বলি আন্ডার 5 হুইজিং, মানে 5 বছরের নিচের বাচ্চার বুকে সাঁই সাঁই, সেইটি একটা আছে। তো সেখানে আমরা প্রথমে তাকে দেখি, তারপরে যে চার্টের কথা বলা হলো সেই চার্টটা ফিল আপ করা হয়। বাচ্চাদের ক্ষেত্রে পরীক্ষা করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু তা সত্ত্বেও যে এফওটি যে নতুন যে টেস্টটি এসছে এটা আমরা মোটামুটি 3 বছর 3.5 বছর থেকে করতে পারি। তো এইগুলো করে আমরা তাদের একটা দেখছি যে এই বয়সে একটা রয়েছে। আচ্ছা। এরপরে আসছে একটা বড় এজ গ্রুপ, ধরুন যারা স্কুলে যাচ্ছে কিংবা অ্যাডোলেসেন্ট, এদের কিন্তু একটা খুব চান্স থাকে। তারপর একটু বড় হতে হতে অনেক সময় কমে। তো এইরকম বিভিন্ন হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় খুব অ্যাডাল্ট যারা, বয়স্ক যারা, তাদেরও একটা শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু সেটার ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা সবসময় অ্যাজমা নাও হতে পারে। নাও হতে পারে। কারণ সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সিওপিডি বলে আরেকটি অসুখ, তো সেটা হতে পারে ডিরেক্টলি, না হলে অনেক সময় দেখা যায় তার হয়তো ছোটবেলায় অ্যাজমা ছিল, সেইটা ওটার সঙ্গে ওভারল্যাপ করে ওদিকে টার্ন করছে। তো বিভিন্ন বয়সে কিন্তু এই অসুবিধাটা হতে পারে বড়দের ক্ষেত্রে হয়তো চান্সেস আছে সেটা সিওপিডি থাকার, থাকার। কিন্তু মানে একটু যারা ছোট আছে তাদের ক্ষেত্রে আর অনেকটাই চান্স আছে যে তাদের অ্যাজমা অ্যাজমা ডেভেলপ করার। ডেভেলপ করার। কারণ বুঝলাম, মানে কি কি লক্ষণ জানলাম, কোন বয়সে হয় সেটা জানলাম। এবার একটু জানতে চাইবো যে তাহলে এর চিকিৎসাটা কিভাবে হবে। দেখুন, স্ট্রেট ফরওয়ার্ড যদি আমাদের চিকিৎসা বলতে হয়, ফার্স্টে প্রিভেনশন। ওকে। আমাকে দেখতে হবে তার কোন কোন ট্রিগারের জন্য হচ্ছে, আচ্ছা, কি কি কারণে তার অ্যাজমাটা অ্যারাইজ করছে, ট্রিগার্ড হচ্ছে। ট্রিগার্ড হচ্ছে। আচ্ছা। ঠিক আছে। তো কি হতে পারে, যেমন কারো যদি কোল্ড এয়ারে হয় হুম। তাকে কিন্তু মাস্ক পরানো যেতে পারে, যাতে ঠান্ডা হাওয়াটা, কারো এসিতে কিংবা শীতকালে খুব ঠান্ডা হাওয়া হচ্ছে, বিশেষ করে দেখা গেছে ওয়েদার চেঞ্জের সঙ্গে একদমই তাই। এটা কিন্তু হ্যাঁ, মানে অনেকের এটাও দেখা aggravate যায়। করে। হ্যাঁ। হ্যাঁ, অনেকের এটাও দেখা যায় যে যখন সে হাহা করে হাসছে কিংবা খুব জোরে কাঁদছে, অনেকটা এয়ার একসঙ্গে নিচে, তার কিন্তু এটা হতে পারে। তো আচ্ছা। তো তার ক্ষেত্রে আমাকে সেটাকে একটু কন্ট্রোল করতে হবে। তারপরে ধরুন যে কারো যদি ডাস্ট মাইট কিংবা ককরোচের জন্য প্রবলেম হয়েছে, তো আমরা তার টেস্ট করে দেখবো তার তার সেন্সিটাইজেশন রয়েছে কিনা। তো সেগুলো থাকলে সেগুলোর যে আলাদা আলাদা ভাবে দূরে রাখতে বলা হয় সেগুলো করা যেতে পারে। তো প্রিভেনশন হলো এগুলো। এরপরে আসছে আমাদের মেইন স্টে অফ থেরাপি, যেটা হলো আমাদের ইনহেলার। এখন কিন্তু এটা সব জায়গায় খুব ভালোভাবে অ্যাভেলেবিলিটি তার রয়েছে, এবং এটার খরচও কিন্তু অনেকটা কমে গেছে। তো আমাদের সেগুলোতে বিভিন্ন রকম তার ক্যাটাগরি আছে, মলিকুলস আছে, তার ভ্যারাইটি আছে। তো তার জন্য কোনটা সুইটেবল আমরা সেইভাবে সেগুলো দেব। এবার তারপরে আমাদের এখন আরো যে নেক্সট স্টেপ গুলো আছে তাদের, ধরুন যে নর্মাল কিছু মানে রেগুলার ভ্যাকসিনেশন, যেমন ধরুন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিংবা নিউমোকক্কাল ভ্যাকসিন, এগুলো দিয়ে তাকে সেই সেই ইনফেকশন থেকে দূরে রাখবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখন কিছু নতুন থেরাপি আছে, যেমন ধরুন কিছু বায়োলজিক্স আছে, তারপরে কিছু ইমিউনোথেরাপি আছে। তো সেইগুলো আমরা যদি করতে পারি দেখা যাবে কিন্তু এই অসুখ থেকে তিনি অনেকটাই ভালো থাকছেন। কিংবা আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে অ্যাজমা থেকে সিওপিডি তে যে টার্ন করা, সেটা কিন্তু আমরা আটকাতে পারি। আচ্ছা, ধরুন আমরা দেখতে পাচ্ছি যে আমার ছেলে মেয়ে বা আমার নিকট আত্মীয়র এরকম একটা সমস্যা আছে, তো আমরা এটাকে ঠিক ততটা গুরুত্ব দিচ্ছি না, বা আমার আছে এই সমস্যাটা আমি জানছি কিন্তু আমি ডাক্তারের কাছে পৌঁছচ্ছি না, আমার কতখানি সমস্যা হতে পারে। এটা গোটা ভারতবর্ষে কিন্তু একটা বড় রকম সমস্যা। ওকে। যদিও সে সমস্যা আস্তে আস্তে কাটছে, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থেকে আমাদের কিন্তু অবস্থাটা অনেকটাই খারাপ। অনেকেই ভাবছে একটু কাশি হচ্ছে তো কি হয়েছে, কাপ সিরাপ খাই, মেডিসিন শপ থেকে আইদার সে কিনে আনছে কিংবা লোকাল ডক্টরকে দেখাচ্ছেন একটা কাপ সিরাপে। ঠিক নয়। আমাকে প্রথমে দেখতে হবে যে তার অ্যাজমাটি রয়েছে কিনা। তার কারণ কি হলো, আমি যদি তার এখন ব্যবস্থাটা না নিই, পরে কিছু প্রবলেম আসছে। ধরুন আপনার যে ফুসফুসটি রয়েছে এটা তো সবসময় বড় হচ্ছে ছোট হচ্ছে, এয়ার যাচ্ছে আসছে, তো তার একটা ফ্লেক্সিবিলিটি থাকে। তো যদি এই যে প্রবলেমটা তার থেকে যায়, তখন দেখা যায় তার লাংটা না অনেকটা স্টিফ হচ্ছে, তার যে এয়ার ফ্লেক্সিবিলিটিটা নষ্ট হয়ে নষ্ট যায়, হচ্ছে, ভিতরের এয়ারওয়েজটা যেটা আগে যেভাবে মানে কি বড় হচ্ছিল ছোট বড় হচ্ছিল, হচ্ছিল ছোট হ্যাঁ, হচ্ছিল সেটা আর হবে না। হবে না। এবার যেহেতু বড় হচ্ছিল ছোট হচ্ছিল, যে বড় হওয়ার যে ব্যাপারটা মানে অতিরিক্ত অক্সিজেন বা অতিরিক্ত বাতাস যে গ্রহণ করার যে ব্যাপারটা সেটা তখন আর থাকছে না। হ্যাঁ, হ্যাঁ, তার জন্য দরকার যতটা সে সেটা পাচ্ছে না। পাচ্ছে না, এবার না পেলে তখন তো হ্যাঁ, এইবার ওই যে যখন স্টিফ হচ্ছে ওই এয়ারওয়ে গুলো, তখন ওই যে সিওপিডি বলা হয় সেটা। অ্যাজমা যতক্ষণ রয়েছে আমার কিন্তু ওষুধে মোটামুটি ভালোই কাজ করে, কোনো অসুবিধা হয় না। কিন্তু বয়স সিওপিডি তে টার্ন হয়ে গেলে সেটা একদমই কিন্তু তখন কিন্তু, মারাত্মক। এবং এতে দেখা যাচ্ছে সে সে একটা বয়সের পরে সারাক্ষণ শ্বাসকষ্টে ভুগছে, এবং তার জন্য তখন তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং যেটা রয়েছে অ্যাজমা, ধরুন কখনো কখনো দেখা যায়
সেটা আগেও হতে পারে, পরেও হতে পারে, যে যে কারণে তার ট্রিগার হচ্ছিল, হঠাৎ ধরুন একটা বৃষ্টি হলো প্রচুর, তার প্রবলেম আছে, সে ওষুধ নিচ্ছে না, তার শ্বাসকষ্ট এতটা বাড়লো, তাকে কিন্তু ইমিডিয়েটলি হয়তো হসপিটালে নিয়ে যেতে হচ্ছে, কখনো কখনো কিন্তু মৃত্যুর আশঙ্কা থাকছে। তো আমাদের কিন্তু এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে যারা অ্যাজমায় ভুগছেন এবং আজ যাব কাল যাব বলে ডাক্তারবাবুর কাছে পৌঁছচ্ছেন না, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? খুব গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, আপনি আগে দেখুন আপনার অসুবিধাগুলো কোনটা কোনটা আছে, আপনি আইডিয়া করুন যে আপনার অসুখটা হচ্ছে, এবং সেটা ডায়াগনোসিসটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনার না থাকলে তো খুব ভালো, যদি থাকে তাহলে ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন যে আপনার লাইফস্টাইল কিভাবে মডিফাই করতে হবে, আপনার কোন কোন ওষুধ নিতে হবে, কিভাবে নিতে হবে, কিভাবে ফলো আপ করতে হবে। এটা কিন্তু চিকিৎসাযোগ্য একটি অসুখ, এবং এতে আপনি কিন্তু ভালো থাকবেন। কিন্তু আপনি যদি সেরকম ভাবে একে গুরুত্ব না দেন, তাহলে কিন্তু এর একটা অনেক বড় প্রবলেম আসতে পারে ভবিষ্যতে। ওকে, থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। তাহলে শুনলেন যেটা, যে অ্যাজমা কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়, আপনি চাইলেই সেটা রাখতে পারেন। এবং ভবিষ্যতের যে সমস্যা, মানে ধরে নিন যে সিওপিডির মতন যে সমস্যাগুলো যদি আপনি এড়াতে চান, তাহলে আমার মনে হয় আপনি দ্রুত আপনার নিকটবর্তী কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিন। তো অ্যাজমা নিয়ে তো আমরা অনেকটাই আলোচনা করলাম, হয়তো সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম না। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ডেসক্রিপশন বক্সে স্যারের ক্লিনিকের নাম্বার দেওয়া রইলো, চাইলে আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।